ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি ব্রিটিশ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বিগত হাসিনা সরকারের সময় আগে যেখানে সমালোচনা তো অনেক দূরের কথা, শেখ পরিবারের সদস্যদের ছবিতে হাহা রিয়াক্ট দিলেই সাইবার আইনে মামলা ঠুকে দেওয়া হতো। এখন সেখানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সবার সমালোচনা করলেও মামলা দেওয়ার সেই ভয় হয়তো নেই, কারণ ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের তৈরি সেই সাইবার নিরাপত্তা আইনের কালো ধারাগুলো বাতিল করে আইনটি সংশোধন করেছে সরকার। বন্ধ করে দেওয়া হচ্ছে এই আইনে মামলা নেওয়া, যে কারণে এখন সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সবার সমালোচনা করার সুযোগ পাচ্ছেন নেটিজেনরা। এই সুযোগে গত কয়েক মাসের ন্যায় রবিবার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় অনেকেই। একই সঙ্গে কেউ কেউ দাবি করেন শিগগিরই বাংলাদেশে আসছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। পাশাপাশি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে বলেও গুঞ্জন ছড়ায়। এগুলোকে গুজব আখ্যা দিয়ে আজ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করছেন এসব করে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলেও অভিযোগ আসছে বিএনপি থেকে। দেশবিরোধী এসব গুজব কতটা প্রভাব ফেলছে রাজনীতিতে, এর থেকে পরিত্রাণ পেতে করণীয়ই বাকি, এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গত রাতে সারা রাত আপনার গ্রেপ্তার হবার খবর আমরা পেয়েছি এবং সাথে জরুরি অবস্থা জারির এক ধরনের গুজব শুনতে পেয়েছি। আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, তিনি ব্যাপক উত্তেজনা চলেছে সারা রাত, যদিও আজকে আপনি রাজখাউনের স্টুডিওতে সহি সালামত আমাদের সাথে বসে আছেন। কি হয়েছিল আসলে ঘটনা, আপনার মুখে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে সেহেরির খাওয়ার জন্য উঠেছি, তখন ধরেন সোয়া 4টা বাজে আর কি, এরকম তো উঠে দেখতেছি যে আপনার ফোন রীতিমতো কাঁপতেছে, একের পর এক ফোন আসতেছে এবং ফোনটা প্রচণ্ড গরম হয়ে আছে আর কি। দেখি 180-র মতো কল আর কি, মিস কল। তো নর্মালি সেহেরি খাওয়ার সময় তো আসলে কেউ কাউকে খুব বেশি ফোন টোন দেয় না। তো 1-2টা গুরুত্বপূর্ণ ফোন দিলাম, ধরলাম, বোঝার চেষ্টা করতেছি কী হয়েছে। তো সবাই বলছে যে আপনি কোথায়, আপনাকে কি ডিজিএফআই তুলে নিয়ে গেছে কিনা, অথবা ডিবি, এসবি, এনএসআই কেউ তুলে নিয়ে গেছে কিনা। বলছিলাম আমি তো বাসায় আম্মার সাথে সেহরি খাবো, এখন খাইতে বসবো। তো বলতেছে পুরো অনলাইন তো ছেয়ে গেছে যে আপনার গ্রেফতারের গুঞ্জন টুঞ্জন এগুলো আছে আর কি। তো পরে তো এনিওয়ে আমাদের দলীয় পেজ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, আজকে দলের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। আবার ব্রিফিংয়ে আমি থাকতে পারি নাই, আমার একটা টেলিভিশন চ্যানেলে একটা ঈদের শুটিং ছিল, ওইটা শেষ হইতে দেরি হওয়ার কারণে আবার ব্রিফিংয়ে থাকতে পারি নাই। থাকতে না পারার কারণে ওই গুজবটা আবার একটা এক্সটেনশন চলেছে সারা বিকাল ধরে, এবং ওইটারও আবার উত্তর দিতে হয়েছে। তো বিকালে আবার একটা ইফতার পার্টিতে ছিলাম একটা রাজনৈতিক দলের কূটনীতিকদের সম্মানে, তো ওখানে আবার গণমাধ্যম ছিল, তারা দেখেছে আর কি। তো এই টোটালটা মানে মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমরা এমন একটা জমানাতে বাস করছি যে আপনার ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের একটা ওয়াইড স্কেল রিয়েলিটিতে আমরা বাস করছি। তারপরে হচ্ছে একটা পোস্ট ট্রুথ রিয়েলিটি, আসলে সত্য কোনটা, আসলে ঘটনা কোনটা, আসলেই কোনো সত্য আছে কিনা। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে তাকে আন্ডারমাইন করা, তাকে স্যাবোটাজ করা, তাকে হেয় করা, এটার যে একটা মানে পারসিস্টেন্ট এবং অর্কেস্ট্রেটেড অ্যাটাক আমরা দেখেছি ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন থেকে। এবং সেইটা ইন্ডিয়ান ডায়াসপোরা পশ্চিমা দেশগুলোতে, ওয়াশিংটনে, লন্ডনে, ব্রাসেলসে ওখানকার লবিস নিয়োগ করে করে বিভিন্ন ইনস্টিটিউশনকে ফিট করেছে, এবং সেটার একটা ধারাবাহিকতা আমরা মানে কন্টিনিউ দেখতে পাচ্ছি। এর ধারাবাহিকতায় আমরা দেখলাম আমাদের কনসুলার অফিস যেটা আছে আপনার কলকাতায়, আগরতলায়, দিল্লিতে, এখানে সহিংস বিক্ষোভ হয়েছে, ভাঙচুর হয়েছে। আমাদের এখানে ইসকন রিলেটেড অনেকগুলো ঝামেলা হয়েছে, আপনার চিটাং একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে। তো সব কিছুর পরেও যেটা মনে হয়েছে যে মোটা দাগে কিন্তু আমাদের নাগরিকরা যথেষ্ট পরিপক্ক আচরণের পরিচয় দিয়েছেন। তারা গুজব শুনেছেন অথবা গুজবে বিশ্বাস করেছেন, করেন নাই, এর বাইরেও যেটা মোটা দাগে কোনো বড় ঘটনা ঘটে নাই। জি, কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে আসলে খুব স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে। সারা রাতভর শুধু হয়তো একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তারের যে গুজব শুনেছি সেটি আপনি কি মনে করছেন, কেন আসলে খুব স্পেসিফিক্যালি আপনাকে ঘিরে কোনো একটি চক্র কাজ করছে কি? একটা হতে পারে ধরেন আমার 2টা বক্তব্য সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে।
একটা বক্তব্য দেয়া হচ্ছে 2024 সালের 5ই আগস্ট বিকালবেলা, তখন 3টা-4টার দিকে আর কি। তখন তো বাংলাদেশের সিচুয়েশনটা, যদি কেউ দেশে না থেকে থাকে, রাস্তায় না বের হয়ে থাকে, সে সিম্পলি বুঝবে না যে 16 বছরের একটা ফ্যাসিবাদী জগদ্দল পাথর বুক থেকে নেমে গেছে, শুট অন সাইট, স্নাইপারের গুলি। মানে আমরা তো পলাতক, তো মানে মানে ডিপ ফেক যেটাকে বলে আর কি, ওই লেভেলে পলাতক ছিলাম। আমাদেরকে সবাই খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে, প্রত্যেকটা এজেন্সি খুঁজে বেড়াচ্ছে, মানে দেখা মাত্র গুলি করে মেরে ফেলার জন্য বলে দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা থেকে। তো সেই বাস্তবতায় যখন আপনার গণহত্যা চলছে, শত শত মানুষের লাশ পড়ে গেছে, 26,000 30,000 মানুষ আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, অন্ধ হয়েছে, এমন একটা বাস্তবতায় যখন আমরা দেখতে পাচ্ছি যে এখনও দিল্লি এখানে ইন্টারপ্লে করার চেষ্টা করছে, আওয়ামী লীগের মেশিনারিগুলো ওয়ার্ক করছে, তেমন একটা সময় যে বক্তব্য, যে কনটেক্সটে দেওয়া হয়েছে, সেটাকে এনে মার্চ মাসের একটা পিসফুল টাইমের একটা বক্তব্যকে মানে সাজানো এবং প্রমোট করা, ভাইরাল করাটা, এটা অসঙ্গতিপূর্ণ। নিশ্চয়ই সেই বক্তব্যে কিছু অসুন্দর শব্দ আমি ব্যবহার করেছি, এটা কোনো সন্দেহ নাই, যেটা একটা সাধারণ সময়ের মতো আমি এই শব্দগুলো কখনো ব্যবহার করতাম না। কিন্তু বুঝতে হবে যে আমি আসলে কোন সিচুয়েশন থেকে বেরোয় আসছি, যে জুবিলেন্স ছিল রাস্তায়, যে বাস্তবতাগুলো ছিল। যখন বক্তব্য দিচ্ছি তখনও যাত্রাবাড়িতে গণহত্যা চলছে, তখনও সাভার আশুলিয়াতে গণহত্যা চলছে, তখনও বাড্ডা রামপুরা ব্রিজে রীতিমতো গোলাগুলি চলছে। অতএব সেই বাস্তবতা আমরা অফকোর্স আউট অফ টেম্পার ছিলাম, কেউ না কেউ আসলে এই সুযোগগুলোর ব্যবহার করছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার 2-3 দিন আগের একটা টক শো, একটা টেলিভিশনে, যেখানে আমি গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্ম ফোর্সেসের ইনক্লুসিভ পলিটিক্সের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে ইঙ্গিতগুলো এসছে, সেগুলো নিয়ে কথা বলেছি। এবং গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্ম ফোর্সেস নিয়ে সাধারণত রাজনৈতিক মহলে আলাপ করা হয় না, তোলা হয় না। তো আমি মনে করছি যে যেহেতু বাংলাদেশ একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে 71-এ স্বাধীন হয়েছে, আমার সংবিধানে, আমার ঘোষণাপত্রে লেখা ছিল আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চাই, জনগণের রাষ্ট্র বানাইতে চাই। জনগণের রাষ্ট্রে কোনো কিছু সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে না। জনগণের স্বার্থ সাপেক্ষে, রাষ্ট্রের কল্যাণ সাপেক্ষে যে কোনো ব্যক্তি, যে কোনো পরিবার, যে কোনো দল, যে কোনো প্রতিষ্ঠানকে ক্রিটিক করতে পারতে হবে দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে। তো সেটাও একটা হাইপ তৈরি করেছে। আমাকে পোট্রে করা হচ্ছে যে আমি উস্কায়া দিচ্ছি, ক্যান্টনমেন্ট ভেঙে ফেলার, ঘুরিয়ে ফেলার উস্কানি দিচ্ছি। এই যে সমালোচনার কথা আপনি বলছিলেন, এই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, একটু আপনার কাছে আসি। দীর্ঘ 15-16 বছর দেখেছি আসলে আমরা কোনো একটি পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলারই আসলে কোনো সুযোগ ছিল না। আমরা ভুলেও হয়তো গিয়েছিলাম অনেকেই যে কিছু বলার সুযোগ আদৌ আছে কিনা বা সমালোচনা করার সময় আছে কিনা। এখন যখন দেশে আসলে একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আছি আমরা, দেশ হয়তো নির্বাচন নিয়ে ভাবছিল সামনে ডিসেম্বরে, ঠিক সেই সময়টাতে এই ধরনের গুজব কিংবা জরুরি অবস্থা জারি হওয়ার মতন এত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে গুজব, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, বর্তমানে আমার মনে হচ্ছে যে পুরো রাষ্ট্রটাই একটা গুজবে পরিণত হয়েছে, এবং কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, জনগণও এটা নিয়ে খুবই শঙ্কিত আছে। কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা হয়। যেটা বলছিলেন যে বিগত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যা ছিল, আদালত অঙ্গন বলেন, আমাদের নির্বাচন কমিশন থেকে নির্বাচন ব্যবস্থা বলেন, অন্যান্য যা ছিল সবগুলোকেই তিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে ব্যবহার করেছেন, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্যে। সেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না। এই যে টেলিভিশন চ্যানেলগুলোতে এসে সরকারের বিরুদ্ধে যদি যৌক্তিক কোনো সমালোচনা করেও বাড়ি ফিরে যেতে পারে না, এরকম ঘটনাও তার পিছনে ছিল। তো সব জায়গায় এবং মুক্ত বা স্বাধীনভাবে কথা বলার কোনো পরিবেশ ছিল না, যে কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছিল। এবং ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে যখন শেখ হাসিনার পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি করে মানুষকে মারা শুরু করে, তখন আমরা সকল রাজনৈতিক দল এবং আপামর জনগণ রাস্তায় নেমে এসেছিলাম। এর পরিপ্রেক্ষিতে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। কিন্তু এই সরকারের সময় এসে আমাদের যে ছাত্র সমাজ, যে তরুণ নেতৃত্ব, যারা রাজপথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে, আমরা সমর্থন করেছি, তারা এখন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠাকে স্বাগত জানাই, কিন্তু সরকারের মধ্যে থেকে বা সরকারের প্রোটোকল নিয়ে
সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই ধরনের রাজনৈতিক দল প্রতিষ্ঠা, এটা আমরা যারা রাজনীতির মাঠে আছি আমরা কিংবা এদেশের জনগণও সেটাকে স্বাভাবিকভাবে নেয়নি। পাশাপাশি যারা এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন তাদের অতি কথন এবং অপরিপক্ষ যে সমস্ত আলোচনা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমরা যা দেখছি, এতে করে জনগণের মধ্যে এবং আমরাও নানাভাবে মানে বিভাজন বিভক্তিতে চলে যাচ্ছি। যদি সংক্ষেপে এই কথাটা বলি যে জুলাই অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট সরকারের 15 বছর আমরা যারা তার বিরুদ্ধে আন্দোলন করেছি সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটা বিরাট ঐক্য গড়ে উঠেছিল, কিন্তু সেই ঐক্যটা আমার মনে হয় যে এই যে অতি কথন এবং বিভিন্ন স্ট্যান্ডবাজি নেওয়ার জন্য নানান ধরনের সোশ্যাল মিডিয়ায় আজকে একটা পোস্ট, 1 ঘন্টা পরে আর একটা পোস্ট, এমনকি সরকারের মধ্যে যে উপদেষ্টা যারা আছেন তারা তো সরকারে আছেন, তো তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারে থাকার পরে তারাও দেখা যাচ্ছে যে ফেসবুকে এসে তারা কি করছে, তাদের বক্তব্য দিচ্ছে এবং বক্তব্য দিচ্ছে আবার স্ট্যাটাস দিচ্ছে। সেনা প্রধানের সাথে কি হয়েছিল, কোন সময় তারা সরকার গঠনের সময় কি আলোচনা হয়েছিল, সেটা তো অনেক কিছু হয়েছিল। একটা জটিল অবস্থা, একটা গণ অভ্যুত্থান, 3 দিন সরকার ছিল না, একটা সরকার পালিয়ে গেছে, উৎখাত হয়েছে। এই পরিস্থিতিতে নানা জায়গায় নানা কথা হয়েছে, কিন্তু তারপরে আমরা সবাই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তো একজনকে আমরা সরকার প্রধান করলাম। এখন আপনি ওই সরকারের থেকে যদি আপনি নানান ধরনের কথা উদ্ভট অতিকথন আপনি কন, তাহলে তো আপনি ওখান থেকে এসে রাজনীতির মাঠে চলে আসেন, যেমন নাহিদ ইসলাম আসছে। গুজবের দায় আসলে শুধুই যারা সরকারে আছে তাদের, নাকি আসলে দেখতে হবে কারা আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন? এখন যদি বলি তাদেরকেও তো আমাদের খুঁজে বের করতে হবে। এখন ধরেন এখানে ভারত থাকতে পারে, যেহেতু শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এই জায়গাটাতে আমি আসবো আপনার কাছে, আমি একটু এম রশিদুজ্জামান মিল্লাত আপনার কাছে আসতে চাই। এই যে পতিত আওয়ামী লীগের যারা পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক আছেন, তারা আসলে এই ধরনের অবস্থা তৈরি করছেন, গুজব সৃষ্টি করছেন। এবি পার্টির তরফ থেকে সেই বক্তব্য দেওয়া হয়েছে দেশকে অস্থিতিশীল করা, এবং আপনি নিশ্চয়ই জানেন তারেক রহমান তিনিও আজকে বলেছেন বাংলাদেশে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টাও করা হচ্ছে। তার মানে কি একটি নতুন কোনো বিরাট ষড়যন্ত্র আবারও আমরা সামনে দেখতে পাচ্ছি এই গুজব এবং এই অস্থিরতা তৈরি করার মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ এবং ডক্টর মিজান সাহেব সহ আলোচক। ডক্টর ফুয়াদ সাহেব তো খুব ভালোভাবে বললেন যে গুজব কিভাবে হয় আর কি, তার নিজের থেকে বুঝতে পারলেন আর কি। দেখেন, আমাদের রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে তারেক রহমান সাহেবের বক্তব্য তো আপনারা শুনেছেন, আজকেও শুনেছেন, এবং আমাদের একটা বর্ধিত সভা হয়েছিল, সেখানেও তিনি বলেছেন আমাদের স্লোগান একটা, সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমাদের যদি ঐক্য থাকে তাহলে এই ষড়যন্ত্র এগুলি রুখে দেওয়া যাবে, এটাতে আমি বিশ্বাসী। এটাতে খুবই আমি যে অস্থির তা নয়, কিন্তু গুজব, এটা গুজব তো গুজবই। এই গুজব যেমন ওনার গুজবটা শুনলেন আপনি, ওনার তো বর্ণনাই করলেন। তো এই গুজব দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার পায়তারা করছে ডক্টর মিজান সাহেব, ঠিকই বলেছেন যে এটা ইন্ডিয়া থেকে যারা পতিত সরকারের পলাতক যারা নেতারা ওখানে অবস্থান করছেন শেখ হাসিনার সঙ্গে, তাদের ইন্ধনে, এবং এইখানে যারা দূষররা আছে, এবং প্রত্যেকটি জায়গায় আপনার প্রশাসনে এখনও দূষররা আছে, তাদের রিক্রুট করা লোকগুলি কাজ করছে, এবং সেক্রেটারিয়েটে ঠিকমতো এখন পর্যন্ত শুদ্ধিকরণ হয়নি। এবং সবচেয়ে বড় বিষয়টি হয়েছে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলো না কাদেরকে সরালে, কাদেরকে রাখলে এই দেশটা স্থিতিশীল থাকবে। সেটা না করার কারণে এই গুজবগুলি আমরা বেশি করে ছড়াচ্ছি, এবং এই গুজবের একটি মাত্রই অবস্থান আমার কাছে মনে হয় যে ইতিমধ্যেই সেনাপ্রধানও বক্তব্য দিয়েছে গুজবে কান না দেওয়ার জন্য, এবং বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছে, এবং বার্তা দিয়েছেন একটা যে তারা নির্বাচন ছাড়া কোনো কাজও করতে চায় না। আমাদের এখন একটি কাজ যে দ্রুততম সময়ে একটি জাতীয় নির্বাচন করা। বড় প্রশ্ন থেকে যায় জনাব মিলাত, এই যে আসলে আমরা নির্বাচনী ট্রেনের যাত্রা শুরুর খবর পাচ্ছি, ডিসেম্বর নাগাদ হয়তো নির্বাচন হতে যাচ্ছে, সবাই আসলে সেই প্রত্যাশা যখন করছে, ঠিক সেই সময়টাতে এই ধরনের জরুরি অবস্থা জারির মতন গুজব আসলে কেন করা হলো, কারাই বা করলেন? না, এটা তো আপনি ভালো করেই জানেন যে নির্বাচন দ্রুততম সময়ে হোক, এটা একটা পক্ষ চায় না, একটা দল চায় না।
এবং এখানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মদত রয়েছে কিনা আমি ঠিক, যেহেতু প্রমাণাদি নাই আমার কাছে, তো প্রতীয়মান হয় যে কিছু মদত থাকতে পারে। কারণ নাহিদ তো একটা উপদেষ্টা ছিলেন, তারপরে তাদের ছাত্ররা আর উপদেষ্টা রয়েছে কিন্তু এখানে। অন্তর্বর্তী সরকার নিজেরাই তো বলছেন পুরো বিষয়টিই গুজব। হ্যাঁ, পুরো বিষয়টি না, তারা তো ছিলেন ওখানে, অতএব এই জিনিসটা পুরো বিষয়টি গুজব তারা বলছেন। এবং আমার বিশ্বাস নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতেই এটাকে, এই দেশটাকে নষ্ট হতে দিবে না, আমার ধারণা আর কি। এটা আমার ব্যক্তিগত ধারণা যে তিনি চান না। অনেকে মনে করছেন যে হয়তো দেশের বাইরে গিয়ে তিনি ষড়যন্ত্র করবেন বা থাকার জন্য ষড়যন্ত্র করবেন। আমার কাছে কিন্তু এটা প্রতীয়মান হয় নাই। ইতিমধ্যে তাদের কিছু লোকের সঙ্গে অনেক, এখন তো ধরেন ইফতার পার্টি হয় অনেক, আপনার ওই যে কিছুদিন আগে মাইলাম আসলো, তারপর জন আসলো, এরা সবাই মিলে বিভিন্ন জায়গায় সিজিএস এর প্রোগ্রাম হলো। সেই প্রোগ্রামে বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন আলোচনা হয়েছে আমাদের। তাতে করে আমার কিন্তু মনে হয়েছে যে এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনটা ভণ্ডুল করার জন্য কার লাভ হবে? দেখেন, যদি নির্বাচন ভণ্ডুল হয়, এই দেশটা তো তাহলে আওয়ামী লীগের দোসরদেরই লাভ হবে, যে আপনার যেভাবে দেশটাকে তারা লুটপাট করে খাচ্ছিল, সেই দেশটা একটা সুন্দর করার জন্য গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আবার স্বাধীন হলাম, সেটা যাতে স্থির না থাকে, যাতে শান্ত না থাকে, সেটা তো তাদেরই কাজ। এবং তারা এটা করতে পারলেই মনে করতেছে তাদের তো আসার আর সম্ভাবনা নাই। আমি তো দেখি না যে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ আছে জনগণের দ্বারা, এটা কিন্তু আমি মনে করি না আছে। কিন্তু আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, যে পথে আমরা হাঁটছিলাম, সেটা কি নস্যাৎ করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটি বড় চক্র কাজ করছে। এবং সেই চক্র আসলে শুধু দেশের বাইরে বসে কাজ করছে তা তো নয়, নিঃসন্দেহে দেশের ভেতরেও কেউ কেউ আছে। সেটির হয়তো খানিকটা প্রমাণ আমরা গত রাতেও পেয়েছি। দেশের ভেতরের চক্র আসলে কারা, এই প্রশ্নের উত্তর আমি নিব, তবে একটি বিরতির সময় হচ্ছে। জি প্রেতিশ পাথেমিতিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি প্রেতিশ পাথেমিতিত রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নানানভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আসলে যে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছিলাম, সেই বাংলাদেশকে, সেই চেষ্টাকে নস্যাৎ করবার জন্য নিশ্চয়ই কোনো একটি চক্র কাজ করছে। এবং সবাই বলছে এই চক্র আসলে দেশের ভেতরে বাইরে উভয় জায়গা থেকেই কাজ করছে। দেশের ভেতরের যে চক্র, তাদেরকে কেন আমরা শনাক্ত করতে পারছি না? তারা তাহলে কারা? শনাক্ত করা হয়ে গেছে। আসলে বিষয় হচ্ছে যে 16 বছরে এই রাষ্ট্রের বেনিফিশিয়ারি কারা, কে কে 5ই আগস্টের পর থেকে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কারা। প্রথম দেখেন যে বাংলাদেশের, আমাকে বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দলগুলো, পার্টিকুলারলি সরকারি দল। আওয়ামী লীগের আমলে ধরে ন্যূনতম 30 থেকে 40 লক্ষ মানুষের রুটি রুজি, খাওয়া পড়া, পেশা, কর্মসংস্থান সব কিছুর দায়িত্ব ছিল হচ্ছে আওয়ামী লীগের উপরে। 5ই আগস্টের পরে এই 30-35 লক্ষ লোক সারা দেশে কিন্তু বেকার হয়ে গেছে। হাট ঘাট, মাঠ ইজারা, বালুমহল, জলমহল, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ড্রাগের ব্যবসা, ফেন্সি ডিল, সীমান্ত, ব্ল্যাক মার্কেটিং, মানি লন্ডারিং, ব্যাংক থেকে টাকা লুট, এই যে টোটাল একটা প্রসিড অফ করাপশন আছে বাংলাদেশে, অলিগার্কের ইকোনমি যেটা আছে, এই 30 লক্ষ লোকের সবাই তো পালায় যেতে পারে নাই। যে লোকটা কাউরান বাজার থেকে টাকা তুলতো, 20 টাকা করে 50 টাকা করে তুলতো, ও তো আর ভালোতে পালাইতে পারে নাই। ও এখন কি করছে? ও এখন ছিনতাই করছে। এই যে আমরাই তো আলোচনা করছি না, ছিনতাই বেড়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? বেড়ে গেছে একটা বড় কারণ হচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী কিশোর গ্যাং। ধরেন আওয়ামী লীগের আমলে সারা দেশে 1000-1200 কিশোর গ্যাং ডেভেলপ করেছে, তাদের প্রোটেকশনে চলতো, এরা চাঁদাবাজি করতো, গুন্ডামি করতো। এই কিশোর গ্যাংয়ের ছেলেমেয়েরাও তো বেকার হয়ে গেছে, ওরা চাঁদাবাজি করতে পারছে না, ড্রাগের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, টোটাল সিস্টেম থেকে আউট হয়ে গেছে তারা তখন কি করবে? তাদের তো কোনো স্কিল নাই, সে তো একটা বিকল্প জবের জন্য আবেদন করতে পারছে না, সে তো মাস এনে মাস খেয়েছে। অতএব এই জায়গাতে দেখেন তো বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি হচ্ছে বিশাল ব্যবসায়ী শ্রেণী আছে। ওই যে আপনার 1 তারিখ না 2 তারিখে গণভবনে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের শেখ হাসিনার মন্দিরে গিয়ে অর্ঘ্য দিয়ে আসলো। তো এমন অর্ঘ্য যে প্রথমত আমি তোমাকে চাই, শেষত আমি তোমাকে চাই, কিয়ামতের পরেও তোমাকে চাই, হাসরের পরেও তোমাকে চাই, মিজানে পুলসিরাতেও তোমাকে চাই। কিন্তু হাসিনার পুলসিরাত হয়ে যাওয়ার পর এখন তারা কাউকে আসলে চায় না, তারা আসলে নিজেকে চায়। তারা এখন নতুন ব্যানারের উপরে ভর করেছে। তো এই বেনিফিশিয়ারি গোষ্ঠীগুলো তো আনকমফোর্টেবল, নার্ভাস হয়ে গেছে। আনকমফোর্টেবল হয়ে গেছে ব্যুরোক্রেসির লোকরা, যারা 16 বছর ধরে বেনিফিশিয়ারি ছিল, ডিসিএসপিরা, যারা রাতের নির্বাচন করেছে, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, তারা হচ্ছে আনকমফোর্টেবল হয়ে গেছে। তারা ফিল করছে যে আমার তো নাই একটা ভাব, আমার বস চলে গেছে, বস পলাতো, আমি কি করব, আমার কি হবে।
অতএব এই শ্রেণীটা অলরেডি শনাক্তকৃত। এর ভিতরে রয়ে গেছে আওয়ামী ল্যাসপেন্সারদের ধরেন 15-20% জনগোষ্ঠী, যারা কোনো না কোনো ফর্মে এই গত সরকারের দ্বারা বেনিফিশিয়াল ছিল। এর বাইরে যেটা যোগ হয়েছে যে আমাদের টোটাল ইকোনমিজ ইন ট্যাটাস, আমাদের অর্থনীতি ভেঙে খান হয়ে গেছে। 40টা ব্যাংক রেড জোনে দিয়ে গেছে হাসিনা। এই রকম একটা বাস্তবতায় বাংলাদেশে গৃহযুদ্ধ হওয়ার কথা, দুর্ভিক্ষ হওয়ার কথা। সারা পৃথিবীর সাউথ আমেরিকার এক্সপেরিয়েন্স দেখেন, আফ্রিকার এক্সপেরিয়েন্স দেখেন, মিডল ইস্টের এক্সপেরিয়েন্স দেখেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হয় নাই আল্লাহর মেহেরবানিতে, এবং গৃহযুদ্ধ লাগে নাই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমার দেশ ছিল না, রাষ্ট্র ছিল না, একটা ডাকাতি হয় নাই বড় ধরনের। আমাদের বসুন্ধরায় কি ডাকাতি হয়েছে? বাইতুল মোকাররমের সোনার দোকানে কি ডাকাতি হয়েছে? আমাদের যমুনা ফিউচার পার্কে কি ডাকাতি হয়েছে? পুলিশ ছিল না থানায়, আনসার ছিল না, গার্ডরা পালিয়ে চলে গেছে। তাহলে এই রাষ্ট্র যে অসাধারণ ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে, যেই ডিসইনফরমেশন মিসইনফরমেশনের ক্যাম্পেনের মধ্য দিয়ে ভারত সারা দুনিয়াতে এই মিথ্যাচার প্রোপাগান্ডাতে চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ ইকোনমিস্টের রিপোর্ট মোতাবেক কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে। কেন হয়েছে? কারণ আমার গৃহযুদ্ধ হয় নাই, আমার ট্রানজিশনটা স্মুথ হয়েছে। অতএব এই সবটা মিলায়ে হচ্ছে আমরা বোধ করছি এইখানে যে শক্তিটা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের ভিতরে কিছু দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে তারা রাষ্ট্রের জন্য যথেষ্ট ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছে। একটা সময় তো আসলে আমাদের সবার মাঝে ঐক্য ছিল, সেখানে তো আমাদের কারো কোনো দ্বিমত নেই। মুশতাকুজ্জামান মিল্লাত, এই যে আসলে নানানভাবে বিভিন্ন বিষয় নিয়ে ষড়যন্ত্র চলছে, বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে পরিকল্পিতভাবে গুজব এবং ষড়যন্ত্র করা হচ্ছে, প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে ষড়যন্ত্র চলছে, সেটি নিয়ে ধূম্রজাল তৈরি হচ্ছে, এবং তিনি বলেছেন পরিকল্পিতভাবে খুব কনসার্টেড ওয়েতে গুজব ছড়ানো হচ্ছে। আমরা কেন আসলে এই গুজবগুলো রুখে দিতে পারছি না? সেই ঐক্যটা তাহলে এখন এই গুজবগুলো রুখে দেওয়ার ক্ষেত্রে কিংবা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষেত্রে কোথায় গেল? ষড়যন্ত্র রুখে দিবে কি? এটা তো দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের, যে কোনো ষড়যন্ত্র হলে সেটাকে আইডেন্টিফাই করবে এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য যেভাবে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন, আমরা সবাই ঐক্যবদ্ধও ছিলাম। কিন্তু ইদানিং আমার এনসিপি তৈরি হওয়ার পর আমার কাছে মনে হয় ছাত্ররা ইমমেচিউরড। এরা একদিন এক কথা বলতেছে, যেটা বললেন ডক্টর মিজান ভাই, যে স্টেটাস একটা দিচ্ছেন, না বুঝে শুনে দিচ্ছেন, আবার আজকে সেনাবাহিনীকে মুখোমুখি করছেন, আবার আরেকদিকে সংস্কার এবং রোডম্যাপ চাচ্ছেন কতদিনে বিচার হবে। এই যে বিভিন্ন ধরনের স্টেটাসে বিষয়গুলি একটু আপনার অস্থিরতার সৃষ্টি করছে মানুষের মধ্যে। তো আমি ইদানিং আবার বলেছে নাহিদ, আজকেই বলেছে যে রাজনৈতিক নতুন দল হিসেবে আমাদেরকে রাজনৈতিক হিসেবে দেখবেন না, নতুন দল হিসেবে আমাদের আগমন হিসেবে এটাকে আপনারা ধরে নেন। তার মানে তারা রাজনীতিবিদ নয় এখনো, আর কি রাজনীতি করতে চান। তো রাজনীতি করতে চাইলে তো ধরেন একটা সময়ের ব্যাপার, আর কি তারা শিখবে আস্তে আস্তে। তারা আমরা চাই যে নতুন দল তৈরি হোক, কারণ দল তো বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি চেয়েছেন যে সকল দল মিলে এই দেশটাকে একটা রাজনৈতিক পরিবেশ গড়ে উঠুক, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনেও তার অবদান ছিল না। তিনি যদি চাইতেন তখন তো শেখ হাসিনা আসতেও পারতো না, আজকে এত কাহিনীই হতো না। তো এখন আমরা চাই যে আগামী দিনে যাতে এই ঐক্যটা ধরে রেখে, যে ঐক্যটা ডাক দেওয়া হয়েছিল, সেই সবার মধ্যে ঐক্য, যেমন আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমরা আছি, আমরা একইভাবে আছি আর কি। আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবারই বলেছেন যে ঐক্য ধরে রাখেন, আমরা একসঙ্গে এই দেশটাকে একসঙ্গে গড়ব। জাতীয় নির্বাচনের পরে যারা যারা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু সরকার গঠন আমি বলছিলাম, সেক্ষেত্রে আসলে এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দায়িত্বটাও তো আসলে সবার, শুধু অন্তর্বর্তী সরকারের। এখন আমরা তো এখন সবার হলেও আমাদের তো এই সেই টুলস নাই। আমরা তো উই ক্যানট, ধরেন এখন বড় বড় কিছু ব্যবসায়ীরও আছে জড়িত এর মধ্যে, যারা আওয়ামী লীগের অলিগার, যেটা বললেন ফুয়াদ সাহেব, যে এখানে অলিগাররা আছে এখনো, তারা চিন্তা করছে আচ্ছা যদি একটা নির্বাচিত সরকার হেডেড বাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরকম বিএনপি হেডেড বাই যদি একটা দল হয়, জাতীয় সরকারই হোক, তারপরে আমাদের কি হবে না হবে। আমরা তো অনেক অপকর্ম করেছি, আমাদের তো অনেক টাকা লুটপাট করেছি, অবৈধভাবে ব্যবসা করেছি, ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় করেছি। আবার কিছু কিছু লোককে আমরা জানি যে এই অভ্যুত্থানের পরে কাউকে কাউকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের কাছে, তাদেরকে আবার পাচারও করা হয়েছে বাইরে। তো সেগুলি তো আমরা এখন আমরা তো কেউ না,
আমরা জনগণের সাথে আছি, আমরা জনগণের সঙ্গে নিয়ে আমরা একটা জাতীয় নির্বাচন করতে চাই। সেই কারণে আমরা কিন্তু ঠিক মানে আমাদের যে এই গুজব ছড়ানোর ক্ষেত্রে যে সমস্ত ইন্ধনদাতারা তাদেরকে যে আমরা গিয়ে ধরবো সেটা কিন্তু আমরা সেই সুযোগ নেই। জি, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, এই যে ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, সেটি আমরা সবাই বলার চেষ্টা করছি, কিংবা বড় রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বলছেন, অথচ 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে নিয়ে সবচাইতে বেশি অপপ্রচার এবং গুজব ছড়ানো হয়েছে। তাহলে আসলে কার দায় কে নিচ্ছে, কিংবা আসলে কে আসলে এগুলো রুখে দিবে? আসলে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের দায়িত্ব অনেক। আমরা কিন্তু 5ই আগস্টের পরে আমাদের দেশে বিদ্যমান সকল রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানে যে সকল ছাত্র সংগঠনগুলো আন্দোলনে ছিলেন সবাই মিলে আমরা এই সরকারকে সমর্থন করেছিলাম এবং তারা দায়িত্ব নিয়েছিলেন। তো আপনি যখন বিদ্যমান সংসদের সংবিধানের অধীনে আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর আপনার পরিধি কি, কাজের পরিধি কি, আপনার প্রধান দায়িত্বটা কি, সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি প্রথমে বললেন যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমার কিছু রাষ্ট্রের সংস্কার দরকার। এটা একটা জন আকাঙ্ক্ষা গড়ে উঠল, আমরা রাজনৈতিক দলও তাদেরকে সাপোর্ট দিলাম। কিন্তু দেখা যাচ্ছে তাদের যে সরকারের যে কাজের পরিধি সেই জায়গা থেকে তারা সরে যাচ্ছে এবং তারা এই সংস্কারের নামে এমন অনেকগুলো জিনিস নিয়ে আসছেন যেগুলো রাজনৈতিক দলগুলো সমর্থন করতে পারছে না। যেমন এই ছাত্রদের মধ্য থেকে যেমন সরকারে আছে, আবার সরকার প্রধান বললেন যে ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে। তাহলে এই যে প্রধান রাজনৈতিক দলগুলোকে তারা পাশ কাটিয়ে গেলেন। এখন মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই সরকারের কাজ, আমরা বললাম যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে যৌক্তিক যে সংস্কার দরকার সেটা করে একটা নির্বাচনের রোডম্যাপ দেন। কিন্তু সরকার প্রধান তিনি একটা কথা বলছেন, তার প্রেস সেক্রেটারি আরেকটা কথা বলছে, আবার তার উপদেষ্টারাও এক এক সময় এক একটা কথা বলছে। পাশাপাশি সরকার প্রধান বলছেন তার যারা নিয়োগকর্তা তারা মিলে আবার একটা রাজনৈতিক দল তৈরি করলেন, ভালো কথা, এবং তারা বলছে যে না, শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে যদি শেখ হাসিনার বিচার কিভাবে করবে, এবং তারা বলতেছে তাকে ফাঁসিতে ঝোলানোর পরে তারপরে নির্বাচন দিতে হবে। তো ফাঁসিতে ঝোলাতে গেলে পারে তো আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেব আছেন আইনজীবী, তো এটা তো একদিনে সম্ভব না, 1 মাস 1 বছরেও সম্ভব না। আপনি যদি দেখেন যে আমাদের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর সাহেব, তাকে তো 15 বছরেও ফাঁসিতে আপনি ঝুলাতে পারেন নাই। তাহলে এই অনন্তকাল কি রাজনৈতিক অঙ্গনে এই অবস্থা বিদ্যমান থাকবে? এখন এই যে রাজনীতির ক্ষেত্রে যে অস্থিরতা, সেখানে সরকারের মধ্য থেকেও তৈরি করা হচ্ছে, আবার যারা এই সরকারের নিয়োগকর্তা বলে তারা মনে করেন তারাও এক একজন এক এক রকম কথা বলছে। আপনি যদি দেখেন নতুন রাজনৈতিক দল, তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্গান রাষ্ট্রের মধ্যে হয়ে গেছে, কারণ এই জুলাই অভ্যুত্থানে তারা সামনে ছিল। এখন তাদের যে রাজনৈতিক দল এবং তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে, তারা সকালে একজন এক কথা বলছে, দুপুরে আরেকজন, বিকেলে আবার তারা তার কাউন্টার পার্ট হিসাবে আরেক কথা বলছে। তো এই যে অস্থির যে কথাবার্তা, সেগুলো নিয়ে জনগণের মধ্যে যেমন একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এবং সেই জায়গায় সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই অস্থিরতার একটা মূল কারণ দাঁড়িয়েছে কয়েকদিন ধরে, সেটা হচ্ছে সেনা প্রধানকে নিয়ে। এখন কিন্তু আবার অনেকেই বলছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আসলে আত্মগোপনে আছেন, তারা সেই সময়টাতে, তৎকালীন সময় এসব বিষয় আসলে প্রশিক্ষণও নিয়েছেন, সাইবার বিষয়, এবং আত্মগোপনে থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নানানভাবে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং এই নানান রকমের স্পর্শকাতর ইস্যুতে সামনে আসলে এই ধরনের তথ্য ছড়ানোর হার আরও বাড়তে পারে বলে এমন আশঙ্কাও কিন্তু বিশেষজ্ঞরা করছেন। সেক্ষেত্রে আসলে সরকারের যথেষ্ট কঠোর হবার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল কিনা, কতখানি তারা কঠোর হতে পেরেছেন, সেই তাগিদ তারা বুঝতে পারছেন কিনা, আমি এই প্রশ্নের উত্তরও নিব। আরও একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নানানভাবে স্পর্শকাতর ইস্যুতে আমরা দেখছি অপতথ্য ছড়ানোর, এক ধরনের গুজব সৃষ্টি করার
ট্রেন্ড শুরু হয়েছে, সেই তথ্য বা ভুয়া তথ্য ছড়ানোর হার আরও বাড়তে পারে এমন আশঙ্কাও আছে সামনে। তার মানে আসলে কি আমাদের এখনই অনেক বেশি কঠোর হওয়ার প্রয়োজন ছিল, নাকি কঠোর সময়টা আমরা পার করে এসেছি? আমার কাছে মনে হয়েছে যে আসলে পার করে ফেলেছি, এবং সরকার যেই প্রসেসের মধ্য দিয়ে আপনার তথ্যকে ওপেন করে দিচ্ছে, যে ডিসইনফরমেশন মিসইনফরমেশনের যে ওয়েস্টার্ন এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আপনি মোর ট্রান্সপারেন্ট হবেন, আপনি মোর অ্যাকাউন্টেবল হবেন, আপনি মোর সরকারের সকল তথ্যকে জাতির সামনে প্রকাশ করে দেবেন। আপনি যত বেশি সত্যবাদী হবেন এবং সব প্রকাশ করে দেবেন, তত বেশি দেখবেন আপনার রিউমার এবং এই গুজবের মেশিনারিগুলো দুর্বল হয়ে যাবে। এইটা যদি করতে পারেন, এবং সরকার সেটা করছে সাধ্যমতো। এর বাইরে দেখেন যে আপনার সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে দেখেন ইলন মাস্কের সাথে চুক্তি করেছে, টেম্পোরারিলি আপনার শুরু করতেছে 9 এপ্রিল থেকে স্টারলিংকের যে সার্ভিস সেটা। দ্বিতীয়ত যেটা করেছে, জাতিসংঘের মহাসচিব যখন এসছে তখন কিন্তু প্রফেসর ইউনূস তার কাছে এটার ব্যাপারে সাহায্য চেয়েছে, যে এই ডিসইনফরমেশন মিসইনফরমেশনের ক্যাম্পেইনের মধ্য দিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে একটা পার্টিকুলার প্রপাগান্ডা মেশিন এবং দিল্লির পক্ষ থেকে মিসগাইড করা হচ্ছে। গার্ডিয়ানে দেখলাম আজকে না কালকে লেখা পড়লাম আপনার, যে ব্রিটিশ এমপিরা বলছে যে আমাদেরকে টার্গেট করে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের ক্যাম্পেইন ছিল, যে কারণে হয়তো আপনার মনে আছে যে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে সেপ্টেম্বর অক্টোবর একটা রিপোর্ট, ডিবেট, সরকারের বিপক্ষে হাসিনার পক্ষে টক্ষে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আমেরিকাতে ওয়াশিংটনে একই অবস্থা হয়েছে, ব্রাসেলসে হয়েছে। পরবর্তীতে যেটা দেখা গেল, ইট ওয়াজ অ্যাবসলিউটলি প্যাক অফ লাইজ অর্কেস্ট্রেটেড বাই দ্য দিল্লি মেশিনারি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই বেস্ট অপশন। আপনি আরও বেশি খোলামেলা হবেন, আপনি আরও বেশি ট্রান্সপারেন্ট হবেন, আপনি আরও বেশি সত্যকে প্রচার করবেন। এটার মধ্য দিয়ে যেটা হবে যে গুজব মেশিনটা ফাংশনাল হবে না। এর বাইরে যেটা করা দরকার, ওভারঅল আমাদের স্কুলিংয়ে, আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে এই ডিসইনফরমেশন মিসইনফরমেশনের কনসিয়াসনেস ট্রেনিং ওয়ার্কশপগুলো বেশি বেশি করা দরকার। তরুণদেরকে বোঝানো যে আসলে কিভাবে ইনফরমেশন চেক করতে হয়, ভেরিফাই করতে হয় যেন। কিন্তু যে কঠোর হবার কথা আপনি বলছিলেন, সেই কঠোর হতে হতে যদি আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে, সেই অভিযোগ আমরা শুনছি, বিশেষ করে বিএনপিও এই অভিযোগ করেছে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সেই অভিযোগের কারণে কিংবা আসলে যদি সত্যি আবার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়, নির্বাচনী যে যাত্রা আসলে আমরা শুরু করার প্রত্যয় ছিলাম, সেই যাত্রা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক প্রকট হচ্ছে কিনা? না, আছে। দেখেন, ষড়যন্ত্র তো ছিলই। আপনি একটি অভ্যুত্থান পরবর্তী তো যারা মানে যে সরকারটা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা তো 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, অনেক শক্তিশালী। তাদের যেটা একটু আগে বললেন, তারা মিডিয়াতেও সোচ্চার, তারপরে তাদের কাছে অনেক ইনফরমেশন যেমন আছে রাষ্ট্রের, পাশাপাশি তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে বাইরে নিয়ে তারা মজুত করেছে। তারা জানে যে এরকম একটা পরিস্থিতি হলে এই অর্থ তাদের কাজে লাগবে। তো যাই হোক, এটা তো তারা করবে, তাদের কাছে প্রচুর অর্থ আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল নানাভাবে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার এবং আমরা যে রাজনৈতিক শক্তিগুলো ছিলাম এবং ছাত্র জনতা সহ আমাদের মধ্যে এই যে যত অনৈক্য তৈরি হচ্ছে এবং যত ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, এতে করে অস্থিরতা বাড়ছে এবং রাষ্ট্রের এই সরকারটা ব্যর্থ হওয়ার জন্য একটা আলামত তৈরি হচ্ছে। এই জায়গায় আমাদের পরামর্শটা হচ্ছে যে আমাদের এই জুলাই অভ্যুত্থানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, একটা মানবিক অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠার একটা সুযোগ আমরা পেয়েছি। এটা কাজে লাগাতে হলে এই ধরনের অস্থিরতা ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হতে হবে। এই জন্য সরকার যত দ্রুত এই পদক্ষেপটা নেবে এবং সব দলগুলো মিলে যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের কাছে আমরা যাব, তখন জনগণ দায়িত্ব নেবে যে তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। তার মানে নির্বাচনী সব সমস্যার মূল সমাধান বলে মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মনোনীত ব্যক্তিদেরকে সরকারে বসালে তখনই এর একটা রাষ্ট্র সচল হবে। ঠিক এই নির্বাচনের আগে যত ধরনের চক্রান্ত কিংবা ষড়যন্ত্র আছে, সেই ধরনের ষড়যন্ত্র গুজব সবকিছুকে রুখে দিতে তো আসলে সব ধরনের অংশীজনদের সতর্কতাটা ভীষণ জরুরি। মুফতিজ্জামান মিল্লাত, সেই অংশীজনদের সেই সতর্কতা কিংবা আবারও এই জায়গাটিতে ঐক্যমত্য হওয়ার আভাস পাচ্ছি কি আমরা? দেখেন, ওই এখন যে কথাগুলি বললেন ডক্টর মিজান সাহেব,
এটা এখন একটা মাত্রই মানে বুদ্ধি, একটা মাত্রই পথ আছে আমি বলবো আর কি, যে সকলকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমাদের রাজনৈতিক দলগুলি বলেন, এবং যারা একটু অপরিপক্ক রাজনীতিবিদ নতুন যারা হয়েছে তাদেরকেও একটু ধৈর্য ধারণ করতে হবে, তাদের শিখতে হবে, তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের। তো এই যে আমাদের দেখেন, এটা একটা জায়গায় তো আমরা ঐক্যবদ্ধ যে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই, এর মধ্যে সন্দেহ নেই। কাজে এখানে আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো না, তাদেরকে ধরতে পারবো না, এটা তো হতে পারে না। তার মানে কোনো অংশ মুখে মুখে আছে যে আমরা প্রতি সরকারের বিপক্ষে সবাই, কিন্তু তলে তলে যে কাজটা আমরা খুব প্রচলিত একটা কথা ছিল ওবায়দুল কাদেরের, তলে তলে, সেই তলে তলে কেউ কেউ আবার এই মানি আর্নিং সোর্স হিসেবে এই জিনিসটাকে ধরে নিচ্ছে। মানে কেউ কেউ যারা করছে তারা আপনারা সবাই অবগত এবং দেশবাসী সবাই জানে। এবং সেই জন্য আমি মনে করি যে একটা ইনক্লুসিভ ইলেকশন ইমিডিয়েটলি দরকার, এবং যদি ইলেকশনের ঘোষণাটা এই সরকার থেকে আসে যে আমরা অক্টোবরে ইলেকশনে দিব, বা নভেম্বরে দিব, বা ডিসেম্বরে দিব, বা জুনে দিব, যেটাই দেখ, এই ইলেকশনের একটা রোড ম্যাপ যদি তারা দেয়, সংস্কারগুলি মানে আমরা তো সংসদে গিয়ে করবো সবগুলি, সেটার একটা কনসেনসাস সবার মধ্যে সবাইকে নিয়ে ডেকে, এটা কিন্তু ডক্টর ইউনূস মুরব্বী হিসাবে উনি একটা রোল নিতে পারেন, যাতে করে বাংলাদেশে সারা বিশ্বে তিনি একটা সমাদৃত ব্যক্তি হিসেবে রয়েছেন এবং পরিচিত থাকবেন। সকল ধরনের অস্থিরতা শেষ হবে যখনই আপনি একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য প্রস্তুতি গ্রহণ করে তার রোড ম্যাপ নির্বাচনকেই সব ধরনের অস্থিরতা, গুজব এবং ষড়যন্ত্রের শেষ হিসেবে দেখতে পাচ্ছেন। এমরুজ্জামান মিল্লা, ডক্টর মিজানুর রহমান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি পেচিশ প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।